নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে, তার রায় বেরিয়ে গেছে। তার রায় সাময়িকভাবে এই চাকরিহারারা একটু স্বস্তি পেয়েছেন, কিন্তু যারা টেন্টেড, যারা অযোগ্য এবং যারা চিহ্নিত, তাদের কাছে কিন্তু কোনো সুরাহা নেই, কারণ থাকার কথাও ছিল না। এসএসসি এবং পর্ষদ আদালতে যেটা বলেছিল, সেটা কিন্তু বলেছিল যে এই শিক্ষাবর্ষে যদি এই হাজারে হাজারে শিক্ষক তারা পড়াতে না পারেন, পুরো সিস্টেমটা ভেঙে পড়বে। তাই তারা চেয়েছিলেন এই শিক্ষাবর্ষ পর্যন্ত যেন তাদের একটা ছাড় দেওয়া হয়। আগে চলুন আমরা এই রায় নিয়ে ঠিক রায়টা কি হলো সেটা আমরা একবার শুনে নিই আইনজীবী ফিরদৌস শামীমের থেকে। যাই হোক, এই রায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি, অচিহ্নিত শিক্ষকদের তারা স্কুলে কন্টিনিউ করতে পারবেন এই সেশনটা, এবং 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই ফ্রেশ সিলেকশন প্রসেস সেটা কমপ্লিট করতে হবে। আজকে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি অ্যাপ্লিকেশন করেছিল যেহেতু এই সেশন পর্যন্ত যাতে এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কন্টিনিউ করতে দেয়, কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনও পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ফ্রেশ সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। সংখ্যাটা কি 19,000 সামথিং? সেটা তারা জানা এখনো পর্যন্ত ওই লিস্ট দেয়নি, আমি সেটা চেয়েছি, দেখা যাক সেই লিস্ট দেখ। এবং এখানে নবম দশম একাদশ দ্বাদশ আলাদা করে বলেছে। হ্যাঁ, অবশ্যই, কারণ দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল, নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া, দুটো আলাদা রুল ছিল। ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি আপনারা শুনলেন সেই রায়। এবার আসুন আমরা এরপরে বিশ্লেষণে যাই। হ্যাঁ, এটা ঠিক যে ডিসেম্বর মাস পর্যন্ত হয়তো যারা যোগ্য শিক্ষক তারা কিছুটা সুরাহা পেলেন। কিভাবে সুরাহা পেলেন? তাদের ইএমআই এর টাকা হয়তো দিতে পারবেন, ডিসেম্বর পর্যন্ত অসুবিধা নেই। তারা তাদের বাবা মার চিকিৎসা চালাতে পারবেন, তারা তাদের ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবেন। কিন্তু তারা কি চেয়েছিলেন? যোগ্য শিক্ষক শিক্ষিকারা চেয়েছিলেন, যারা শিক্ষিকা তারা চেয়েছিলেন তাদের চাকরিটা যেন 60 বছর পর্যন্ত বজায় থাকে। এই রায় সেটা হওয়ার কথাও ছিল না। কিন্তু এই রায় যেটা আছে সেটা হচ্ছে 31শে মে পর্যন্ত এসএসসি এবং যেটা লিখিতভাবে দিয়েছে যে 31শে মের মধ্যে তারা সরাসরি বিজ্ঞপ্তি জারি করে দেবে, যাতে 31 ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ করা যায়। তাহলে এই যে চাকরি দাবিতে এই যারা যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছিলেন যে তারা আর পরীক্ষায় বসবেন না, যে কথাটা তারা বলছিলেন, সেটা তো এটাও সম্ভব নয়। কারণ এসএসসি যেই মুহূর্তে নোটিফিকেশন দিয়ে দেবে এবং সেটা আদালতে তারা লিখিতভাবে জানিয়েছে, তার এই যে যারা যোগ্য তারা কিন্তু তারপর পরীক্ষায় বসতে বাধ্য, তাদের পরীক্ষাটা দিতে হবে। কোনো অবস্থাতেই তাদের চাকরি ফিরে আসার সম্ভাবনা কিন্তু প্রায় নেই। এরপরে হয়তো ওই যোগ্য বা শিক্ষক বা শিক্ষিকেরা একটা কিউরেটিভ পিটিশনে যাবেন তারা, এবং শোনা যাচ্ছে যে অযোগ্যরাও নাকি যাবেন। এখানে এমন অবস্থা যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা বলা হচ্ছে সব থেকে বেশি বলা যেতে পারে 2 নম্বরই হয়েছে, সেখানে সেটা কিন্তু আদালত বাদই দিয়ে দিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি বলে দিয়েছে, ধরুন
স্কুলে অশিক্ষক যারা কর্মচারী আছে তারা কিন্তু ঢুকতে পারবে না। তারা এই আবেদনের তারা কোনো জায়গায় আবেদনের পরও ঢুকতে পারবে না। ফলে শিক্ষকদেরই হয়তো দেখা যাবে অনেক স্কুলে প্রথমত ক্লার্কের কাজ করতে হচ্ছে, এবং এই গ্রুপ ডি বা 4th ক্লাস এরা না থাকায় অনেক জায়গায় দেখবেন প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকরাই হয়তো স্কুল ছুটি এবং শেষের ঘন্টা বাজাচ্ছেন। এখনো পর্যন্ত যোগ্য শিক্ষকেরা, আমি বললাম সাময়িক রিলিফ ডিসেম্বর পর্যন্ত, টাকাটা তাদের ব্যাংকে ঢুকবে যারা যোগ্যতার নিরিখে 2016-তে যাদের মেধার ভিত্তিতে চাকরি দিয়েছিলেন। ব্যাস এইটুকুই, এর বাইরে কিছু নেই। এর বাইরে তাদের আবার আর কি দুশ্চিন্তা মাথায় নিয়েই পরীক্ষায় বসতে হবে আবার নতুন করে। প্রায় 22 লক্ষ ছেলে মেয়ে যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে হয়তো অনেকে পরীক্ষা দেবেন, তাদের সঙ্গে এদের আবার যোগ্যতার নিরিখে বসতে হবে। হ্যাঁ, যারা আবার পরীক্ষা দিয়ে পাশ করবেন তারা তো পেলেন, হয়তো সার্ভিস ব্রেক হবে না, কিন্তু অনেকে তো নাও পেতে পারেন। সবাই যে পাবেন এরকম তো কোনো গ্যারেন্টি নেই। তো তাহলে তাদের কি হবে? এখনো পর্যন্ত কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর নেই। উল্টো দিকে আসুন, আমরা রাজ্য সরকারের প্রসঙ্গে আসি। রাজ্য সরকারও কি এর মধ্যে খুব একটা সুরাহা পেল? একেবারেই নয়। আপনারা মনে করুন, লাস্ট যেদিন যোগ্য শিক্ষকদের কিছু অংশের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি বৈঠকে বসেছিলেন, সেখানে উনি একটা কথাই বারবার করে বলছিলেন, যেটা আর কি, এরা তো রাজনীতিই করছে সরকার বা শাসক দল, দেখবো 17 তারিখ কারা কারা বাধা দেয় এদের, এই শিক্ষকদের, তাহলে বোঝা যাবে কারা এদের চাকরির পক্ষে আছে বা কারা এদের চাকরির পক্ষে নেই। ফলে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষে যেটা ভেবেছিল যে এই যারা আইনজীবী আছেন তারা হয়তো বিশালভাবে বাধা দেবেন, আর এরা রাজনীতির আগুনে রুটি সেঁকবেন যে আমাদের রাজ্য সরকার দেখো, আমরা তো কিছু নেই, আমরা দুহাত তুলে দিয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই, এরা বাম মিলে করছে, সেই তত্ত্বটা আপাতত খারিজ, আপাততভাবে তারা মার্কেটে চালাতে পারবেন না। কিন্তু এবার যেটা করতে হবে, শেষ বৈঠকে শিক্ষামন্ত্রী এদের কথা দিয়েছিলেন যে 21 তারিখ তারা যোগ্য এবং অযোগ্যের তালিকা বার করে দেবেন, তারা ওএমআর শিট দিয়ে দেবেন 22 লক্ষে। বুঝতে পারছেন, 22 লক্ষের ওএমআর শিট আপলোড করা এবং যোগ্য এবং অযোগ্যের তালিকা বের করে দিলে যে গ্রামে গ্রামে কি আবার বা সব জায়গায় একটা অস্থিরতা সৃষ্টি হবে না? কারণ আমরা এই গত 2 দিন ধরেই দেখলাম যে অযোগ্যরা পর্যন্ত কিন্তু রাস্তায় মিছিল করছেন, এবং কিসের নিরিখে তারা অযোগ্য সেই প্রশ্নও তারা তুলছেন। কিছুদিন আগে লাস্টে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের অযোগ্য বলতে রাজি হননি। তিনি কোন নিরিখে এরা অযোগ্য, তিনি যোগ্যদের পর অযোগ্যদেরটাও তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বর্তমানে কিন্তু যারা এই অযোগ্য তাদের ফিরে আসার কোনো জায়গা নেই, কারণ তাদের চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা এই রায়ের পর আরো নাকচ হয়ে গেল। যারা চিহ্নিত অযোগ্য তাদের কিন্তু এবার তালিকা প্রকাশ রাজ্য সরকারকে করতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এদের 12% ইন্টারেস্ট সহ এতদিন যে চাকরি করেছেন তার বেতন ফেরত দিতে হবে। ফলে সেটা কিন্তু আর ফেলে রাখা যাবে না। এই রায়ের পর রাজ্য সরকারকেও কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে। রাজ্য সরকারও কিন্তু সেক্ষেত্রে দেরি করতে পারবে না। এতদিন ধরে রাজ্য সরকার অযোগ্যদের কোনো তালিকা বার করেনি, কিন্তু এবার কিন্তু রাজ্য সরকারের পরীক্ষা। এবার তারপর যেটা হবে, এটা যেভাবে এতদিন পর্যন্ত এই সরকার যে কোনো পরীক্ষা নিতে গেলেই সেই পরীক্ষা কোনোটাই সুষ্ঠুভাবে হয়নি। যে কোনো পরীক্ষাই আপনি দেখুন, সব কটাতেই দেখবেন কিছু না কিছু দুর্নীতির গন্ধ ভেসে আসছে, সে যে কোনো পরীক্ষা। এবার এই 22 লক্ষ পরীক্ষার্থীকে আবার পরীক্ষা দেবে, তাদের পরীক্ষাটা সুষ্ঠুভাবে হবে এবং কোনো গ্যারেন্টি নেই যে এদের থেকে আবার সেই যারা বিভিন্ন বলা যেতে পারে দালাল, তারা আবার রাস্তায় নেমে যাবে কিনা, কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। কারণ অনেক সময় তো তার কোনো নিয়ন্ত্রণ নেই, আবার সেই দালাল গোষ্ঠী চাঙ্গা হয়ে উঠবে কিনা
কেউ জানে না। ফলে এটা কিন্তু সরকারের কাছে হারকিউলিয়ান টাস্ক। একদিকে যারা যোগ্য প্রার্থী তাদের আন্দোলন থাকবে, উল্টো দিকে যারা অযোগ্যদের তালিকা যদি বার করে দিতে বাধ্য এরা, এই অযোগ্যদের তালিকাটা যেই বেরোবে, ভাবুন এক একজনকে 12% সুদ সহ প্রায় 30 লাখ 40 লাখ টাকা তাদের ফেরত দিতে হবে। এই টাকা তারা কোথা থেকে ফেরত দেবেন? একবার হয়তো জমি জমা বেচে তারা নেতাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, আবার তারপরে এবারে চাকরিটা ফেরত, সেই রোষ কিন্তু তৃণমূল নেতাদের গ্রামে সামলাতে হবে। অনেক সময় এখন খবর পাওয়া যাচ্ছে যারা দালাল আছে, যারা এই টাকা তুলেছিল, তারা গ্রাম ছাড়া হয়ে গেছে। এবার কি হবে? এবার এই শুধুমাত্র যে তাদের চাকরি টাকা ফেরত দিতে হবে তাই নয়, সেখানে যেই তালিকাটা বেরিয়ে যাবে তাদের সামাজিক অবস্থানটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, এবং তালিকা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আর পরীক্ষাতেও বসতে পারবেন না। পরের পরীক্ষাটাতেও যারা অযোগ্যরা, নিঃসন্দেহে তারা পরীক্ষাও আর দেওয়ার সুযোগ পাবেন না। তাহলে ঠিক তারা কোন জায়গায় গিয়ে বেরোবে? ফলে তৃণমূল এবং শাসক দল ভেবেছিল যে এইটাকে এই রায়টা বেরোলে তারা আবার ন্যারেটিভটাকে চেঞ্জ করতে পারবে, সেই সম্ভাবনা কিন্তু নেই। হ্যাঁ, বলতে পারে এই 26,000-এর চাকরি বেঁচে গেল, না, 26,000-এর চাকরি বাঁচেনি। যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়ে গেছে তাদের কিন্তু কোনো অবস্থাতেই চাকরি থাকছে না। যারা এখনো পর্যন্ত, ওই যে বলেছিলাম যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, চাল আর কাঁকড় আলাদা করা যায়নি বলেই এন্টার তালিকাটা বাতিল করে দিতে হয়েছে। এবার রাজ্য সরকারের ওপর কিন্তু চাপ কয়েক গুণ বেড়ে গেল। এবার পরে বলতে পারেন পরের অধ্যায় শুরু হচ্ছে 21শে এপ্রিল। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যখন তাদের ওয়েবসাইটে শিক্ষামন্ত্রী যেটা বলেছিলেন যে তালিকাটা বার করে দেবেন, তারপরের অধ্যায় কিন্তু সেদিন থেকে শুরু হবে। আপনারাও দেখতে থাকুন, আমরাও নজর রাখবো। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।